শুভ সকাল। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো ম্যাম, আপনি? আমার সাউন্ড কি শুনতে পাচ্ছ ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, এখন তো কেউ জয়েন করতে, একটু ওয়েট করি। আমরা গতদিন কি সম্পর্কে পড়েছিলাম? আমাদের লাস্ট টপিক কি দিয়ে শেষ হয়েছিল মনে আছে? আমরা পড়ছিলাম তৃতীয় অধ্যায়ের পার্ট নাম্বার 3.8 আইসোটোপ। কি সম্পর্কে আলোচনা করছিলাম? আইসোটোপ নিয়ে। আইসোটোপ কাকে বলে মনে আছে? শোনা যাচ্ছে আমাকে? সবুজ শুনতে পাচ্ছ? কেমন আছো? আমরা যে বিষয়টা নিয়ে গত আমাদের ক্লাসটা শেষ হয়েছিল সেটা ছিল আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, এদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। শুনতে পেয়েছো তোমরা? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা, অর্থাৎ পরমাণু একটা পরমাণুর পাশে যে কর্নার বামে কর্নারের নিচে যে সংখ্যাটা লেখা হয় এটা হলো তার প্রোটন সংখ্যা। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। ঠিক আছে, এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা হাইড্রোজেনের আইসোটোপটা বলতে পারি। আমরা জানি হাইড্রোজেনের 7টি আইসোটোপ রয়েছে, অর্থাৎ H1, H2, H3, H4, H5, H6 ও H7, অর্থাৎ 7 ধরনের আইসোটোপ রয়েছে হাইড্রোজেনের। তার মধ্যে 3টি প্রকৃতিতে 3টি পাওয়া যায় আর বাকিগুলোতে ল্যাবরেটরিতে তৈরি করতে হয়। ঠিক আছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, শুনতে ম্যাম। তোমাদের একজনের কোয়েশ্চেন ছিল তখন হয়ে গিয়েছিল কার্বন। কার্বনের নিউট্রন সংখ্যা কিভাবে বের করা যাবে? কার্বনের নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করব? আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা কত বা প্রোটন সংখ্যা? আমরা কার্বনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জানি কত? 6। ঠিক আছে, আর এর টোটাল ভর সংখ্যা হলো 12। আমরা জানি যে নিউট্রন সংখ্যা বের করার জন্য কি করতে হয়? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিতে হয়। এই ক্ষেত্রে কার্বনের ভর সংখ্যা হলো 12 আর প্রোটন সংখ্যা 6। 12 থেকে 6 বাদ দিলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে তার নিউট্রন সংখ্যা। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে কত হবে কার্বনের প্রোটন সংখ্যা? কার্বনের প্রোটন সংখ্যা আমরা কত পাবো? আমরা বলেছি কার্বনের পারমাণবিক সংখ্যা 6 আর ভর সংখ্যা 12। তাহলে এই ক্ষেত্রে কার্বনের সংখ্যা 6 হবে। কত পাবো? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে, অর্থাৎ 12 থেকে 6 বাদ দিতে হবে। 12 থেকে 6 গেলে কত থাকে? দেখে আনসার দাও। 6 থাকে। তাহলে কার্বনের নিউট্রন সংখ্যা কত হবে? 6। তাহলে ক্লাসের যে কোয়েশ্চেনটা ছিল সেটার আনসার পাওয়া গেছে যে কার্বনের নিউট্রন সংখ্যা হবে 6। ঠিক আছে, এরপরে আজকে আমরা যেটা পড়ব সেটা হলো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক
ঠিক আছে, আমরা জানি কি কোন একটা মৌলের পরমাণুর ভর সংখ্যা বলতে কাকে বোঝায়? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। এটা আমরা আগেই জেনেছি যে কোনো মৌলের পরমাণুর ভর সংখ্যা হবে কি, সেটা পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। ঠিক আছে, অনেক সময় এখানে দেখা যায় কি আপেক্ষিক বা পারমাণবিক ভর এর কথা বলা হয়, তাহলে এটা এই জিনিসটা কি? ঠিক আছে, আমরা এটা কিভাবে, যখন কোনো একটা পরমাণুর পারমাণবিক ভর বের করতে বলা হবে, সেটা বের করার একটা কি রয়েছে, সূত্র রয়েছে। আমরা আজকে সেই সূত্রটা সম্পর্কে জানবো। ঠিক আছে, কথাগুলো ভেঙে ভেঙে আসছে, কথা কথা হয়তো এখন কি বুঝতে পারছো? Yes, ma'am. এরপরে খেয়াল করো, আমরা পড়ছি কি সম্পর্কে? আইসোটোপ। আইসোটোপ বলবো কি, আইসোটোপ বলা হয়েছে গত ক্লাসও ছিল, তারপরেও আমি আজকে একটু বলেছিলাম যে যেসব পরমাণু প্রোটন ও পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। খেয়াল থাকবে তোমাদের আইসোটোপের সংখ্যাটা। Yes, ma'am. এখানে বিভিন্ন আইসোটোপের এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন দেখো কার্বনের কত কত আইসোটোপ আছে? 3টা আইসোটোপ আছে, একটা হলো C12, C30, C40। ঠিক আছে, এরপরে এখানে কিছু আমরা পার্সেন্ট দেখতে পাচ্ছি। এই পার্সেন্টটা কেন দেওয়া হয়েছে? সেগুলো হলো তার পারমাণবিক ভর বা আপেক্ষিক ভর, এগুলো বের করার জন্যই দেওয়া হয়েছে। আজকে আমরা যেগুলো সম্পর্কে পড়বো। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরটা কি? আপেক্ষিক পারমাণবিক ভর হলো কোনো মৌলের, ভালো করে খেয়াল করো, কোন একটা মৌলের একটা পরমাণুর ভর ও কার্বন 12 আইসোটোপে, কত বলেছি? কার্বন 12, অর্থাৎ এটা একটা আইসোটোপ সংখ্যা কার্বনের। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাতকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। বুঝতে পেরেছো তোমরা? আপেক্ষিক পারমাণবিক ভর কি? তাহলে কোনো একটা মৌলের একটা পরমাণুর ভর ও কার্বন 12, অর্থাৎ এর একটা আইসোটোপ কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশের অনুপাতকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? Yes, ma'am. Yes, miss. তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের সংখ্যাটা বলতে পারবে তোমরা সবাই? হ্যাঁ বলো। কোন মৌলের একটি পরমাণুর ভর ও কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের অনুপাতকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। হ্যাঁ, আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। এক্ষেত্রে আমরা কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করব? ঠিক আছে, যেমন আমরা একটা ফ্লোরিন পরমাণুর ভর ধরতে পারো, মানে আমরা একটা ফ্লোরিন পরমাণুর ভর জানি 3.16 into 10 to the power inverse 23। তোমরা এগুলো একটু আন্ডারলাইন করে রাখিও। ঠিক আছে, ফ্লোরিনের একটা পরমাণুর ভর কত হতে পারে? 3.16 into 10 to the power inverse 23 গ্রাম। এরপরে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর, এইভাবে বিভিন্ন পরমাণুর ভরগুলো কিন্তু একটা চার্ট থেকেই জানতে হবে। অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর 4.482 into 10 to the power inverse 23 গ্রাম। ঠিক আছে, এগুলো কিন্তু খুব কম পয়েন্ট করে, মানে 3.4, 4.4 এগুলো খুব ছোট সংখ্যা। এই ধরনের সংখ্যা কিন্তু বের করা অনেক সমস্যা। সেজন্য কি করা হয়, এদেরকে এখানে যে একটা কথা বলা হয়েছে কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশ। ঠিক আছে, এক্ষেত্রে একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশকে একক হিসেবে ধরা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রশ্ন আসতে পারে, আমরা একটা পরমাণুর ভরের সাথে কেন কার্বন 12 আইসোটোপের ভরের অনুপাতটাকে আমরা হিসাব করব? কারণ এক্ষেত্রে আমরা কিছু পরমাণু দেখেছি যাদের ভর অত্যন্ত কম। এ ধরনের কম ভরটা ব্যবহার করা অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়, যার কারণে একে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দিয়ে কি করতে হয়, ওটাকে হিসাবে ধরে ওর সাপেক্ষে পরমাণুর ভরটা নির্ণয় করতে হয়। ঠিক আছে, এরপরে এটার একটা অংশ, এটারও একটা মান রয়েছে কিন্তু কার্বন 12 আইসোটোপ পারমাণবিক ভরের 1/12 মান রয়েছে। আমি মানটা বলছি, তোমরা নোট করে রাখো। 1.66
1.66 into 10 to the power inverse 24 গ্রাম। ঠিক আছে, কার্বন 12 আইসোটোপ পারমাণবিক ভরের 1/12 অংশেরও একটা মান আছে। এটা সব সময় লাগবে, যেহেতু আমরা প্রত্যেকটা সময় কোন একটা গাণিতিক সমস্যা যখন সমাধান করব তখন আপেক্ষিক পারমাণবিক ভরের কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশের পরিমাণটা লাগবে। সেটা কত বললাম? দেখি বলো কত বলেছি? কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের মান কত? 1.66 10 to the power 10 to the power inverse 24 গ্রাম। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে এভাবে যদি আমাদেরকে একটি পরমাণু ভর দেওয়া থাকে, তাহলে যদি আমাদেরকে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে, আমরা কি বের করতে পারবো? আমরা কি বের করতে পারবো? একটা মৌলের যখন পরমাণু প্রকৃত ভরটা দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বললে সেক্ষেত্রে কি বের করতে পারবে তোমরা? আরেকবার বোঝায় দেবেন? হ্যাঁ, যেমন আমরা সূত্রটা বলেছি কি, আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হলো যে অ্যালুমিনিয়ামে, ঠিক আছে, যেমন একটা উদাহরণ হিসেবে যখন দেওয়া হবে যে মৌলের যে কোনো একটা মৌলের পরমাণু ভর হতে পারে বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। ঠিক আছে, তোমাদের এই সূত্রটা মনে থাকবে? ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে দুটো উদাহরণের কথা বলেছি। আমরা যেমন অ্যালুমিনিয়ামটা ধরতে পারি। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত দেখি বলো? অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত হতে পারে? অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর ধরো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা একটু পাশে যদি ক্যালকুলেটর থাকে সেটা দিয়ে হিসাব করে আমাকে একটু বলো। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.4, নোট করছো? একটু লিখো, ক্যালকুলেশনটা আমাকে একটু বলো। 4.482 into 10 to the power inverse 23 গ্রাম। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, এখান থেকে আমি তোমাদেরকে একটা পরমাণুর ভর বলছি, এখান থেকে আমাকে তোমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলবা। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 into 10 to the power inverse 23 গ্রাম। তোমরা কি সকলে বুঝতে পেরেছো মানটা? এরপর আমরা জানি এখানে পরমাণুর ভর যখন বলেছে, তোমাদের প্রশ্ন হলো যে এখান থেকে কিভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করব। আপেক্ষিক পারমাণবিক বের করার সূত্রটা কি? আমাকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্রটা বলো। ম্যাম কি বললেন? বললে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা বলো। ম্যাম যে কার্বনের, এখানে কার্বনের আর কি যদি পারমাণবিক সংখ্যা আর কি 12 থাকে তাহলে তার আইসোটোপের ভরের হচ্ছে 1/12 হবে না ম্যাম? হ্যাঁ, 1/12 অংশ। এটার একটা মান বলেছিলাম, মানটা তোমরা নোট করেছো? মানটা একটু বলো, কারণ এটা আমাদের মানটা ভুলে গেছি। যখন করব তখন লাগবে। 6.66 কত জানো? ম্যাম 1.10 to the power minus 24 গ্রাম। তাহলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে অ্যালুমিনিয়ামের একটা ভর বলেছি আমি, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ভর বলেছি, একটু নোট করো, 4.482 into 10 to the power inverse 23 গ্রাম। আমাকে ম্যাম আনসার হবে 27 27, ঠিক আছে। এটা তো হয়তো একটু তারপর ক্লোরিনের একটু বের করে বলো। ক্লোরিনের একটি পরমাণুর ভর হলো 3.16, একটু লিখে নাও, 0.16 into 10 to the power inverse 23 গ্রাম। তোমার একটা পরমাণুর ভরের কথা বলেছি, আমাকে এটা তোমরা আপেক্ষিক পারমাণবিক কত হবে?
তোমরা কি ফ্লোরিনের পরমাণুর ভরটা ধরতে পেরেছো আমি যেটা বলেছি? ম্যাম বইয়ে দেওয়া আছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 হ্যাঁ। 10 ইনভার্স 23। আমি ফ্লোরিনেরটা বের করতে বলেছি। এটা কার মাইক্রোফোন? ফ্লোরিনের একটি পরমাণুর ভর বলেছিলাম 3.16 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 23 গ্রাম। এবার এটার পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরটা বলো আমাকে হিসাব করে। আমি যে মানটা বলেছি সেটাকে যদি শুধুমাত্র 1.66 অর্থাৎ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মানটা দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারবো। তোমরা কি বুঝতে পেরেছো জিনিসটা? না ম্যাম বুঝতে পারিনি তো। ফ্লোরিনের পরমাণুর ভরটা লিখো নাই? ফ্লোরিনের একটা পরমাণুর ভর লিখো, খাতায় লিখো 3.16 into ম্যাম 3.16 into 10 to the power inverse 23 গ্রাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এবার আপেক্ষিক পারমাণবিক ভরটা বলো। এটাকে কত দিয়ে ভাগ করতে হবে পরমাণুর ভরটাকে? কার্বন আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দিয়ে। আশা করি সকলে তো মানটা জানো, ওটা দিয়ে বের করে ম্যাম এটা পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ দেব? হ্যাঁ ভাগ দিবে। আমি যে মানটা বললাম ফ্লোরিনের পরমাণুর ভর ওটাকে দিয়ে 1.66 into 10 to the power 26 গ্রামকে ভাগ দাও। ভাগ করে আমাকে বলো। বাকিরাও ক্যালকুলেশন করে আমাকে আনসার দাও, দেখি কে আগে বলতে পারো। মিস আনসার হবে 19.04। একটু বড় করে বলো। 19.04। 19.4 আবার খেয়াল রাখবে এখানে কিন্তু কোনো একক হবে না, ঠিক আছে? এখানে কোনো একক হবে না, কারণ হলো কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো দুইটা ভরের অনুপাত, কারণ উপরেও ভরের কথা আছে নিচেও কিসের কথা আছে? ভর। সেজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক হবে না। শুধুমাত্র যে মানটা বের হবে তোমরা আনসারে ওই মানটা লিখে দিলে এতটুকুতে তোমাদের আনসার শেষ। ঠিক আছে? তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো কি পাবো না? একক পাবো না। সকলে অঙ্কটা করতে পেরেছো? মিস আনসার হবে 19.04। হ্যাঁ 19.04 এটাই হবে আনসার। এটার কোনো একক নেই, যেহেতু একই ভরের অনুপাত সে কারণে এটার কোনো একক থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোনো ম্যাথ আসলে পারবা তোমরা? ভেরি মাচ। আনসার নেই কেন? এখান থেকে যদি পারবো আপেক্ষিক পারমাণবিক ভরের মিস পারবো। ওকে, তাহলে এবার আমরা যাব, মানে এখান থেকে আরেকটা অঙ্ক আসতে পারে এই ধরনের একটা ক্যালকুলেশন আমরা পাবো যে আইসোটোপের শতকরা হার। অনেক সময় কি করতে পারে, আমরা যে আইসোটোপ বললাম সেটার পার্সেন্টেজ দেওয়া থাকতে পারে, ঠিক আছে? ওই পার্সেন্টেজ থেকে গড় আপেক্ষিক ভর বের করতে বলতে পারে। ঠিক আছে, কোন একটা আইসোটোপের পার্সেন্টেজ থেকে মৌলের গড় আপেক্ষিক ভর বের করতে আমরা জানি একের অধিক রয়েছে আইসোটোপ রয়েছে, বেশিরভাগই কিন্তু একের অধিক আইসোটোপ রয়েছে। তাই যেসব মৌলের একাধিক আইসোটোপ আছে সেই মৌলের সকল আইসোটোপ প্রকৃতিতে প্রাপ্ত শতকরা হার থেকে, অর্থাৎ এই যে কিছু কি থাকে পার্সেন্টেজ থাকে, শতকরা হার থেকে ওই মৌলের গড় আপেক্ষিক ভর বের করা যায়। তবে এক্ষেত্রে কিছুটা নিয়ম কি করতে হয়, ফলো করতে হয়। ভালো করে একটু নিয়ম শোনো, যে প্রথমে করতে হবে ধাপ 1 এ করতে হবে প্রথমে কোন মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটা আইসোটোপে কি জানতে হবে আমাদেরকে? ভর সংখ্যা। খেয়াল থাকবে? ইয়েস মিস। হ্যাঁ, এরপরে জানতে হবে যে প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপের শতকরা পরিমাণ। প্রকৃতি
পাওয়া গেছে আইসোটোপের শতকরা পরিমাণটা এবং ভর সংখ্যা। ওই আইসোটোপের ভর সংখ্যা দুইটাকে একসাথে কি করতে হবে, শতকরা পরিমাণটাকে গুণ করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, গুণ করব ভর সংখ্যার সাথে শতকরা পরিমাণ। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, গুণ করার পর এরপরে কি করতে হবে, প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে। যে আমরা গুণফলটা পাবো অর্থাৎ ভর সংখ্যার সাথে আইসোটোপের শতকরার পরিমাণটা গুণ করব, গুণ করার পর ওই এর পরের ধাপে করতে হবে গুণফলগুলোকে যোগ করতে হবে। গুণফলগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করতে হবে। এরপরে যে যোগফলটা পাবো সেই যোগফলকে 100 দ্বারা ভাগ করতে হবে। যে যোগফলটা পাবো সেটাকে 100 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা কি পাবো, ওই মৌলের কি পাবো, গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে। তোমাদের কাছে নিয়মটা ক্লিয়ার হয়েছে? Yes, miss. হ্যাঁ, তাহলে কি বলেছি আমি আর একটু রিপিট করে বলো তোমরা। প্রথমে কোন মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা, প্রথমে কোন মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ গুণ দিতে হবে। প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে। প্রাপ্ত গুণফলকে 100 দ্বারা ভাগ করলে মৌলের গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আর যদি আমরা ধরো যেমন একটা মৌল আছে এ মৌলে ধরো দুইটা আইসোটোপ আছে, কয়টা বললাম, দুইটা আইসোটোপ আছে, আর একটার ভর সংখ্যা যদি পি হয়, ঠিক আছে, ওই আইসোটোপের ভর সংখ্যা যদি পি হয়, আমি আইসোটোপ বললাম এ একটা মৌল আছে যেটা দুইটা, একটি আইসোটোপের ভর সংখ্যা পি। এই জামিল, তোমার মাইক্রোফোনটা অফ করো তো। যতটুকু পরিমাণ পাওয়া যায় শতকরা পরিমাণ, এটাকে ধরলাম আমরা n, ঠিক আছে। আর আইসোটোপে অপর আইসোটোপের ভর সংখ্যা, দুইটা আইসোটোপ থাকতে বললাম না, সেক্ষেত্রে অপর যে আইসোটোপ সেটার ভর সংখ্যা কিউ, এবং এটা শতকরা পরিমাণ যদি n হয়, সেক্ষেত্রে সূত্রের রূপটা কিভাবে হবে, সেক্ষেত্রে মৌল এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর হবে, এটা কি লিখে রাখো তোমরা, মৌল এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান P into M, P into M plus Q into N, P into M plus Q into N by 100। সকলে কি সূত্রটা লিখতে পেরেছো? Yes, miss. হ্যাঁ, তাহলে পারা যাবে। আমি এটা এখন যে সূত্রটা বললাম সেটা হলো মৌল, যে কোনো একটা মৌলের গড় আপেক্ষিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র, ঠিক আছে। তার মধ্যে পিটা হবে ভর সংখ্যা, কিউটাও আরেকটা আইসোটোপের ভর সংখ্যা, আর mn হলো শতকরা পরিমাণ, মানে ওই আইসোটোপ গুলো শতকরা পরিমাণ, আর 100 দিয়ে আমরা এদেরকে ভাগ করব, ঠিক আছে। ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে আমি এটা বলছি, এটা একটু শোনো। তাহলে ক্লোরিনের দুইটা আইসোটোপের কথা বলেছে, ঠিক আছে। ক্লোরিনের দুইটা আইসোটোপ, একটা হলো 35 ক্লোরিন, 35 ক্লোরিন এবং 37 ক্লোরিন। তোমরা কি বুঝতে পেরেছো? ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হলো 35 ক্লোরিন আর একটা হলো 37 ক্লোরিন। এখন 35 ক্লোরিনের শতকরা পরিমাণ হলো 75%। ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ 75%, আর 37 ক্লোরিন এর শতকরা পরিমাণ 25%, ঠিক আছে। আমি কিন্তু দুইটা আইসোটোপেরই শতকরা পরিমাণ বললাম। এবার গড় আপেক্ষিক পারমাণবিক ভর বলো। Yes, miss. Miss 35.5%. তোমরা কি সকলে শুনতে পেরেছো? Yes, miss. দুইটা আইসোটোপ, একটা হলো 35 ক্লোরিন আর একটা 37 ক্লোরিন, এদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ একটা 75 আর একটা 25%, দুইটারই পার্সেন্ট হবে। এবার আমাকে এটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে হতে পারে, গুণ করে যোগ করার বলেছিলাম না, P into M plus Q into N। Yes, miss. তাহলে এখানে আমি বলেছি 35 ক্লোরিন, তাহলে 35 এর সাথে এর শতকরা পরিমাণ বলেছিলাম কত, 75, ঠিক আছে। তাহলে 35 এর সাথে 75টা গুণ করতে হবে। 35
ইনটু 75, তোমরা একটু ক্যালকুলেটরে প্রেস করো, প্লাস এরপরে আরেকটা ক্লোরিনের আইসোটোপের বলেছিলাম 37 ক্লোরিন, তাহলে 37 এর সাথে এর পরিমাণটা ছিল 25%। এখন হবে 37 এর সাথে 25টা গুণ হবে, ঠিক আছে? দুইটা গুণফলকে একসাথে যোগ করব, তারপর এটাকে 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এবার ভাগ করে আমাকে একটু পরিমাণটা বলো। মিস 35.5। 35.5। আমরা কি ক্যালকুলেশন করাটা সকলে বুঝতে পেরেছি? Yes, miss. তাহলে এভাবে যদি তোমাদের কোনো ক্যালকুলেশন আসে ম্যাথে, সেই ক্ষেত্রে তোমরা অঙ্কগুলো করবা, কারণ এগুলো করতে বেশিক্ষণ সময় লাগে না। একটা প্রশ্ন লিখতে যতক্ষণ লাগে এগুলো ক্যালকুলেশন গুলো করতে 5 মিনিটে হয়ে যায়, ঠিক আছে? মার্কসও পুরোপুরি পাওয়া যায়। তাহলে আমরা এই ধরনের অঙ্ক আসলে পারবো আশা করি সকলে। Yes, miss. ওকে, তারপর আরেকটা অঙ্কের কথা বলেছে, সেটা হলো মানে শতকরা পরিমাণটা দেওয়া থাকবে না, ঠিক আছে? শুধুমাত্র বলবে দুইটা আইসোটোপ আছে, এদের গড় পারমাণবিক আপেক্ষিক ভরটা বের করো, ঠিক আছে? শুধুমাত্র আইসোটোপ দেওয়া থাকবে, তাদের গড় আপেক্ষিক ভরটা বের করতে বলবে, দেওয়া থাকবে, ঠিক আছে? ওখান থেকে তোমাদের পার্সেন্টেজটা বের করতে হবে। দুইভাবে অঙ্কটা আসতে পারে। একভাবে হলো আইসোটোপের পরিমাণ, আইসোটোপটা দেওয়া থাকবে এবং তাদের শতকরা পরিমাণ। আরেকভাবে হলো আইসোটোপ দেওয়া থাকবে কিন্তু তাদের কোনো পার্সেন্টেজ দেওয়া থাকবে না, আপেক্ষিক ভরটা দেওয়া থাকবে। এই দুইটা জিনিস দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের বলতে পারে শতকরা পরিমাণটা বলো, ঠিক আছে? Yes, miss. তোমরা কি শুনতে পেরেছো? Yes, miss. হ্যাঁ, তাহলে শতকরা পরিমাণটা বের করতে বলতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা তো জানি না পরিমাণটা কত হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে ধরে নিব যে প্রকৃতিতে প্রাপ্ত, যেমন আমি কপারের কথা বলছি, কপার 63, এর শতকরা পরিমাণ আমরা এক্স ধরতে পারি, x%। যেমন এক্ষেত্রে আমরা x% ধরবো একটাকে, আরেকটাকে ধরবো 100 মাইনাস x%, ঠিক আছে? যদি আমাদের Yes, miss. আইসোটোপ দেওয়া থাকে এবং গড় পারমাণবিক আপেক্ষিক ভর বের মানটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা যখন পার্সেন্টেজ বের করবো, একটাকে কত ধরবো, x%, আরেকটাকে ধরবো 100 মাইনাস x%। তাহলে সেম ভাবে আগে যে সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে, p * m + q * n / 100, সেই সূত্রের মধ্যে এই মানটা বসিয়ে দিলে কিন্তু ক্যালকুলেশনটা পাওয়া যাবে, ঠিক আছে? Yes, miss. এখানে কপারের দুইটা আইসোটোপের কথা একটু নোট করো, তোমরা লিখো। কপারের দুইটা আইসোটোপের কথা বলছি, কপার 63 ও কপার 65। কপার 63, কপার 65, এগুলো তোমরা কোথায় লিখবে? 65, 63 গুলো বাম পাশে উপরের কর্নারে, বাম পাশের উপরের কর্নারে তোমরা আইসোটোপ সংখ্যাগুলো লিখবে। এরপরে এর গড় পারমাণবিক ভর হলো 63.5। কপারের গড় পারমাণবিক ভর কত বললাম? 63.5, ঠিক আছে? এরপরে তাহলে ওই যে সূত্রটা বলেছিলাম, ওই সূত্রের মধ্যে বসাও, ওটা সমান দিয়ে আমি যে একটা মান বলেছি এখন 63.5, এভাবে করে ক্যালকুলেশনটা করো। 3.5 কিভাবে আসছে? বুঝতে পেরেছো? আমরা এখানে শতকরা পরিমাণ একটাকে x ধরতে বলেছি, আরেকটাকে 100 মাইনাস x। মিস 63.5 কিভাবে আসছে? কারণ সব x না, x ছাড়া আমরা এটা করব না, x দিয়ে করতে হবে, কারণ আমরা তো জানি না শতকরা পরিমাণটা। সেক্ষেত্রে হবে কি 3x * 63, x এর সাথে একবার কপারের একটা আইসোটোপের গুণ হবে, ঠিক আছে? x * 63 প্লাস আরেকটা ধরেছিলাম 100 মাইনাস x, ঠিক আছে? ভালো করে বুঝো, 100 মাইনাস x, এটার সাথে গুণ হবে ওই আরেকটা যে আইসোটোপ ছিল 65, ওটাকে গুণ করব বাই দিয়ে 100। আর আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পেয়েছিলাম, যেটা মানটা বলা হয়েছে তোমাদেরকে বলেছিলাম, এটা হলো 63.5। তাহলে দুই পাশের ক্যালকুলেশন করে কি আসে দেখো, x এর মানটা, ওখান থেকে x এর মানটা বের করো। বের করে আমাকে একটু বলো কত আসছে x এর মান।
ম্যাম 75 কত 75 তাহলে আমরা x এর মানটা সকলে বের করতে পেরেছি। তাহলে x এর ইনটু কত আসবে 75%। তাহলে আমরা একটা কি পেলাম শতকরা পরিমাণ, অর্থাৎ কপার 63। যেহেতু আমরা কপার 63 এর শতকরা পরিমাণ অ্যাড করেছি, ওটার মানটা পেলাম 75। এরপর কপার 65 এর মানটা কত হবে শতকরা পরিমাণ, ওটা ধরেছিলাম 100 মাইনাস x। তাহলে 100 থেকে x এর মানটা বাদ দাও, কত হবে দেখো, Is 25. 25। 100 থেকে 75 বাদ দিলে আমরা পাবো 25। ঠিক আছে, সকলে Yes, বুঝতে ma'am. পেরেছো? Yes, ma'am. তাহলে আমরা দুই ভাবে আজকে আমরা কিছু অঙ্ক করলাম। একটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর বের করার নিয়ম জানতে পারলাম, এরপরে আরেকটা ছিল গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর বা যে কোনো আইসোটোপের শতকরা পরিমাণ আমরা কি করতে পারবো, বের করতে পারবো। ঠিক আছে, Yes, ma'am. তাহলে এরপরে আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা খুবই প্রয়োজনীয়। সেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, এখান থেকে কিভাবে আপেক্ষিক আণবিক ভর বের করবো, মানে পরমাণুর ভর থেকে কিভাবে অণুর ভরটা বের করা যাবে। সেক্ষেত্রে আপেক্ষিক কথাটা আসবে, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর কিভাবে বের করবো। ঠিক আছে, Yes, মনে ma'am. শোনো, যে কোনো একটা মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে অনেকগুলো কি থাকে, পরমাণু থাকে। আমরা জানি যে কোনো মৌলিক যৌগিক পদার্থের অণুতে অসংখ্য পরমাণু থাকে। ওই পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর যেগুলো থাকে তাদেরকে নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। মানে প্রত্যেকটা মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে অসংখ্য পরমাণু থাকে, পরমাণুগুলো নিজস্ব কি থাকে, নিজস্ব যে সংখ্যাগুলো থাকে পরমাণু সংখ্যা দিয়ে এর আপেক্ষিক পারমাণবিক ভরকে গুণ করে যোগ করতে হবে, এবং যে যোগফলটা পাওয়া যাবে সেটাই হবে ওই অণুর আপেক্ষিক আণবিক ভর। ওই অণুর কি আপেক্ষিক আণবিক ভর। বুঝতে পেরেছো তোমরা? আমি আবারও বলছি, কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণু থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভরকে তাদের নিজ নিজ পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে এরপরে গুণফলগুলোকে যোগ করতে হবে একসাথে। গুণফলকে যোগ করে যে যোগফলটা পাবো সেটাই হবে ওই অণুর আপেক্ষিক পারমাণবিক ভর। ক্লিয়ার হয়েছে? তাহলে এক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা কি বলবো, পারমাণবিক ভর শুধুমাত্র, আর আপেক্ষিক আণবিক ভরকে কি বলবো, আণবিক ভর। মানে আপেক্ষিক কথাটা না বলে, কারণ দুই জায়গায় আপেক্ষিক আপেক্ষিক বলা হচ্ছে, এর কারণে একটাকে পারমাণবিক ভর বলবো আর একটাকে আণবিক ভর বলবো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেন একটা অণু। এখানে কয়টা পরমাণু রয়েছে হাইড্রোজেনের? ম্যাম একটা। হাইড্রোজেন একটা অণু, H2 একটা অণু। এখানে কয়টি পরমাণু আছে? যেহেতু H2 সেক্ষেত্রে পরমাণু আছে কয়টি? দুইটি। আর আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর হলো 1। তোমরা এটা রাখো, হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 1। সেক্ষেত্রে এর আণবিক ভর কত হবে? সেক্ষেত্রে আণবিক ভর বের করার জন্য আমরা জানি পরমাণু আছে দুইটা হাইড্রোজেনের, আর আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পেলাম 1। তাহলে একের সাথে 2 গুণ করলে কত হবে? 1 একের সাথে 2 গুণ করলে 2 একে 2। সরি, অণুর আপেক্ষিক আণবিক ভর কত হবে? 2। খেয়াল রাখবে, আমি বারবার বলছি যে একটা অণুতে যতটি পরমাণু থাকবে ওই পরমাণুর সংখ্যাকে এর পারমাণবিক ভর দ্বারা গুণ করলে, গুণ করার পর যদি অনেকগুলো থাকে অণু বা পরমাণু, যদি অনেকগুলো থাকে সেই ক্ষেত্রে গুণ করার পর সবগুলো একসাথে যোগ করে যে ফলাফলটা আমরা পাবো সেটা হবে আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভর। ক্লিয়ার হয়েছে? এরপরে যেমন একটা বড় একটা, যেমন সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা একটু লেখো তোমরা তোমাদের খাতায়, H2SO4। এখন এটার আমরা আপেক্ষিক আণবিক ভরটা বের করব।
H2SO4। ঠিক আছে, আমি তোমাদেরকে আপেক্ষিক পারমাণবিক ভরের পরিমাণগুলো বলছি শুধু, এরপর তোমরা আমাকে ক্যালকুলেশন করে বলবে। হাইড্রোজেনের হবে 1, হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1, সালফারের 32, সালফারের 32, আর অক্সিজেনের হলো 60, অক্সিজেনের পারমাণবিক ভর হলো 60। এরপরে এদের যে অনুসংখ্যাগুলো আছে আমি যে মানগুলো বললাম সেগুলোর সাথে গুণ করে যোগ করে দেখো কত আসবে। Miss 98. H2SO4 লিখেছো? Yes, Miss 98 আসতেছে। 98। তোমরা কি ক্যালকুলেশন করে বলছো নাকি এমনিতে? মিস ক্যালকুলেশন করে দিবো। হ্যাঁ, মনে থাকবে এই ধরনের কিন্তু অন্য সবগুলো তো একসাথে যোগ হয়ে যাবে। অনেকগুলো কি থাকতে পারে, অণু দিতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে আপেক্ষিক আণবিক ভরটা বের করতে হবে। ঠিক আছে? আরো 4 মিনিট আছে। তাহলে তোমরা কি পারবে এগুলো? Yes, Miss. ওকে, আশা করি পারবে। আমি যখন জিজ্ঞেস করবো তখন কিন্তু আনসার দিতে হবে এগুলো। Okay, Miss. এরপরে আমরা কিছু কোয়েশ্চেনে যাচ্ছি। পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাকে কি দিয়ে চিহ্নিত করা হয়? পারমাণবিক সংখ্যা বলো। ভর সংখ্যাকে A to Z দিয়ে প্রকাশ করা হয় এবং পারমাণবিক সংখ্যাকে P দিয়ে প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যাকে কি দিয়ে, পারমাণবিক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করি? মিস পারমাণবিক সংখ্যাকে P দিয়ে, পি দিয়ে, আর ভর সংখ্যাকে? A to Z। হ্যাঁ, তাহলে দেখো হয়েছে কিনা। পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? Yes, ma'am. পি হবে না এখানে, পারমাণবিক সংখ্যা পি। তুমি হয়তো বা পারমাণবিক সংখ্যাকে পি বলে ওভাবে না, পারমাণবিক সংখ্যাকে খেয়াল রাখবে জেড দ্বারা প্রকাশ করা হয় আর ভর সংখ্যাকে এ দ্বারা। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা ও ভর সংখ্যাকে এ দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে? Yes, এরপর ma'am. অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা ও নিউক্লিয়ন সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা ও নিউক্লিয়ন সংখ্যা কত? এভাবে করে বের করবেন। এখানে আমি তোমাদেরকে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13, নিউক্লিয়ন সংখ্যা হবে 27। অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 13। প্রোটন সংখ্যা হলো 13 Sorry, আর নিউক্লিয়ন সংখ্যা হবে 27। ঠিক আছে? আর যদি এখান থেকে নিউট্রন সংখ্যা বের করতে বলে সেক্ষেত্রে 27 থেকে 13 বাদ দিলে যা থাকবে তা হবে এ পরমাণুর নিউট্রন সংখ্যা। ঠিক আছে? Yes, ma'am. এরপরে ধরো 19 প্রোটন সংখ্যা বিশিষ্ট একটা মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা বের করতে বলে সেক্ষেত্রে কিভাবে বের করবে? 19 প্রোটন সংখ্যা বিশিষ্ট একটা মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? তাহলে আমি প্রোটন সংখ্যা কত বলেছি? Ma'am, 13. প্রোটন সংখ্যা না, এটা না, আমি আরেকটা প্রশ্ন বলেছি। 19 প্রোটন সংখ্যা বিশিষ্ট একটা মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা বের করতে বলেছি। তাহলে প্রোটন সংখ্যা কত বললাম? Ma'am, 19. 19। খেয়াল রাখবে প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও একই। প্রোটন সংখ্যা মানে একটা পরমাণুর যতটা কি থাকবে, মৌলের পরমাণু যতটা প্রোটন থাকবে ততটাই কি থাকবে ইলেকট্রন। অর্থাৎ প্রোটন সংখ্যা 19 হলে ইলেকট্রন সংখ্যা 19 হবে। এরপরে এটা যদি 35 হয় এই ইলেকট্রন সংখ্যা কত হবে? 35। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে প্রোটন সংখ্যা 19, প্রোটন সংখ্যা 19 হওয়ার ইলেকট্রন সংখ্যাটা হবে কত? 19। Ma'am, 19. এখন নিউট্রন সংখ্যাটা আমরা কিভাবে বের করব? নিউট্রন সংখ্যা বের করার জন্য 19 পারমাণবিক সংখ্যা যে সংখ্যাটা, এটার ভর সংখ্যা ধরো 39, ঠিক আছে? এটার ভর সংখ্যা কত ধরলাম আমরা? 39। 39 থেকে যদি আমরা প্রোটন সংখ্যাটা বাদ দিই, আমি যে মৌলের কথাটা বলছি সেটা হলো 19 প্রোটন সংখ্যা বিশিষ্ট এবং 39 ভর সংখ্যা। 39 ভর সংখ্যা থেকে যদি এর প্রোটন সংখ্যা 19টা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তার কি পাওয়া যাবে? নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে? Yes, ma'am.
তাহলে এভাবে করে আমরা বের করতে পারবো হ্যাঁ ম্যাম পারবো। নিউট্রন সংখ্যা। এরপরে প্রকৃতিতে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে দেখি বলো। প্রকৃতিতে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে? ম্যাম এটা তো পারবো না। দুইটা? একটু বড় করে ম্যাম বলো। পারবো না এটা। 7টি। 7টির মধ্যে এখানে আমরা 3টা বলেছি, এই কারণে যে প্রকৃতিতে শুধুমাত্র 3টা পাওয়া যায়, তার কারণে 3টি বলা হয়েছে। ঠিক আছে? যদি Yes, ma'am. অপশন 7 থাকে হাইড্রোজেনে তখন 7 দিবে, আর যদি 7 দেওয়া না থাকে 3 দেওয়া থাকে সেক্ষেত্রে 3ই দিবে, আর যদি দুটাই দেওয়া থাকে তাহলে 7 3 দুইটাই দিতে পারবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এরপরে অক্সিজেনের পারমাণবিক ভর কত? ম্যাম আমরা 32। অক্সিজেনের পারমাণবিক ভর খুবই খেয়াল রাখবো, সেটা হলো 60। অক্সিজেনের পারমাণবিক ভর ম্যাম 16। 16। আইসোটোপ কি দেখি বলো। তাই তোমাদের লাস্ট কোয়েশ্চেন, আইসোটোপ কি? সংজ্ঞাটা মুখস্থ করা লাগবে।